ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের প্ল্যাটফর্মে স্বাগত জানাই। তো মাধ্যমিকে আমরা অলরেডি অনেক কয়েকটা চ্যাপ্টার করে ফেলেছি। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা থেকে শুরু করব সেটা কি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এটা হলো কি আমাদের আজকে আলোচ্য বিষয়। তো এই চ্যাপ্টারটা শুরুতেই দেখতে পাচ্ছ তোমরা কি নামটায় আসছে কি তড়িৎ প্রবাহ। তো তড়িৎ প্রবাহ জিনিসটা আমাদের একটু জানতে হবে আগে, ঠিক আছে? এখান থেকে যেটা তোমাদের সিলেবাসে যেখান থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু অনেক পরে, তার আগে কিন্তু অনেক কিছু বেসিক জিনিস আছে যেগুলো না জানলে কি তোমাদের এই চ্যাপ্টারটার যে জ্ঞানটা অসম্পূর্ণ থেকে যাবে। সেগুলো হয়তো তোমাদের পরীক্ষা আসবে না, কিন্তু সেই জ্ঞানটা যদি থাকে তাহলে তোমাদের কি যে এই বিষয়ে জ্ঞানটা সমৃদ্ধ হবে, তাছাড়া কিন্তু তোমাদের অনেক জিনিস অপূর্ণ থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি আগে যে এই চ্যাপ্টারের শুরুতে কি রয়েছে আর কি টপিকটা। এখানে আছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এটা শুরু করে আগে আমি একটু বেসিক জিনিস বলে দিই যে মানে আমাদের যে তড়িৎ, তড়িৎ মানে কি কারেন্ট। তো কারেন্ট যে যায়, আমরা বলি কি এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্টটা যাচ্ছে। তো এই কারেন্ট যাওয়া মানে কিন্তু অ্যাকচুয়ালি কি আধানের মুভমেন্ট, ঠিক আছে? হয় ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান, সেগুলো যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাহলে আমরা বলি কি সেখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে বা কারেন্ট যাচ্ছে। যেমন কি সাপোজ এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা কি করছে এখান থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে একটা ইলেকট্রন যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে আমরা বলবো কি এখানে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে। কিন্তু কি হয়, ইলেকট্রনটা যেদিকে যায় ঠিক তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রন যদি সামনের দিকে যায় তড়িৎ কোন দিকে প্রবাহিত হবে? বিপরীত পাশে, ঠিক আছে? এবার যদি একটা ধনাত্মক আধানও যেতে পারে, ধনাত্মক আধান সাধারণত যায় না। তো আগে বলি কি আমাদের যেগুলো মানে আমরা ইউজ করি বাড়িতে যেই কারেন্টটা, সেগুলো কি তারের মধ্য দিয়ে যায়, সেখানে কি প্রবাহিত হয়? ইলেকট্রন প্রবাহিত হয়, ঠিক আছে? সেখানে আমরা বিশেষত তামার তার ইউজ করি। তো তামার তারের মধ্যে তামা যে আছে তামার সেখানে কি প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে। মুক্ত ইলেকট্রনটা জিনিসটা কি আমরা জানি, ইলেকট্রন কোথায় থাকে? পরমাণুর ভিতরে থাকে। পরমাণুর ভিতরে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে কি বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। তো এই যে ইলেকট্রনগুলো থাকে এগুলো কি বদ্ধ ইলেকট্রন। কেন বদ্ধ ইলেকট্রন? তারা কি আমাদের নিউক্লিয়াসের আকর্ষণে বেঁধে আছে, ঠিক আছে? তারা নিউক্লিয়াসের ইলেকট্রন মানে আকর্ষণের বাইরে যেতে যায় নেই। তো যেহেতু ওরা আকর্ষণের দ্বারা যুক্ত আছে তাই এদের আমরা বলি বদ্ধ ইলেকট্রন। এবার কি অনেক সময় কি হয় কিছু এক দুইটা ইলেকট্রন সেখান থেকে বাইরে বেরিয়ে আসে পরমাণু থেকে, তখন আমরা তাদের কি বলি? মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন মানে কি সেখানে নিউক্লিয়াসের কোনো আকর্ষণ বল থাকবে না তাদের উপর, ঠিক আছে? তো কি হয় যখন আমাদের তামার তার ইউজ করি, তামার যে পরমাণুগুলো আছে সেখানে কি হয় অনেকগুলো ইলেকট্রন কি হয় তামার যে পরমাণু থেকে সেগুলো থেকে বাইরে এসে মুক্ত অবস্থা থাকে, ঠিক আছে? তো এখন কি হয় আমরা যখন ভোল্টেজ ইউজ করি আমরা জানি কারেন্ট যখন যায় কি এদিকে একটা প্লাস ভোল্টেজ এদিকে একটা মাইনাস ভোল্টেজ ইউজ করি। আমি একটু নিচের ছবিটা ভালো করে এঁকে দেখাই। ধরলাম এটা একটা তামার তার, সেখানে কি হয় প্রচুর কি মুক্ত ইলেকট্রন থাকে। এখানে কি থাকে? মুক্ত ইলেকট্রন এই তারের মধ্যে আসে। এবার আমি কি করলাম, এদিকে একটা ধনাত্মক আধান দিলাম, এদিকে ঋণাত্মক আধান দিই, মানে ভোল্টেজ আধান দিয়ে বলতে ভুল, এদিকে আমি কি উচ্চ বিভব দিলাম, এখানে এদিকে নিম্ন বিভব ভোল্টেজ দেওয়া হয়। এবার যেহেতু ভোল্টেজ দেওয়া হয় আমরা কি জানি ইলেকট্রন যেহেতু নেগেটিভ সে কি করবে? পজিটিভের দিকে আসবে, এগুলো সব এদিকে মুভ করা শুরু করবে। তাহলে যখন একটা এমনি তামার তার রয়েছে তখন কি তার মধ্যে অনেকগুলি মুক্ত ইলেকট্রন আসে কিন্তু তারা কি থাকে? স্থির থাকে। কিন্তু যখনই আমরা কি করব, আমরা তার মধ্যে কি সুইচ কানেক্ট করে দিলাম ধর, তখন কি হবে এই তারের যে ইলেকট্রনগুলো আছে এদিকে ধনাত্মক এদিকে ঋণাত্মক দুইটা ভোল্টেজ তৈরি হয়। আমরা তলাতলি দিকে আবার দেখবো এগুলো, তখনই কি হবে এই ইলেকট্রনগুলো কি পজিটিভের দিকে চলা শুরু করে দিবে। তার মানে কি এই যে ইলেকট্রনগুলো কি পজিটিভের দিকে চলা শুরু করছে মানে উচ্চ বিভবের দিকে, তখন কি কারেন্টটা উল্টো পাশে প্রবাহিত হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কারেন্ট পাবো। তো এটা হলো কি আমাদের মুক্ত পরিবেহীর ক্ষেত্রে, যেটাকে আমরা ধাতব পরিবেহী বলে। তামাকে কি বলা হয়? ধাতব পরিবেহী। এগুলো পদার্থে কি হয়? মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ প্রবাহ করে। কিন্তু সব পদার্থে এরকম মুক্ত ইলেকট্রন পাওয়া যায় না। যেমন আমরা কি HCl দেখেছি, NaCl, এরা কিন্তু এদের ভিতরে মুক্ত ইলেকট্রন থাকে না, ঠিক আছে? তাই এদের কি সাধারণ অবস্থা, আমি যদি সাধারণ একটা কি NaCl আর লবণ নেই, লবণ নিয়ে কি তার মধ্যে যদি ভোল্টেজও দেই সেখানে কারেন্ট প্রবাহিত হবে না। কেন হবে না? কারণ তাদের মধ্যে কি মুক্ত ইলেকট্রন নেই। কিন্তু তাদের একটা বিশেষ পদ্ধতিতে আমরা কি করি, বিভিন্ন বিশেষ ব্যবস্থার মাধ্যমে তাদের মধ্যে দিয়ে আমরা কারেন্ট ফ্লো করাতে পারি। সেই বিশেষ মানে ব্যবস্থা নিয়ে এই চ্যাপ্টারটা, ঠিক আছে? তাহলে যেগুলো কি সাধারণ অবস্থাতেই কারেন্ট প্রবাহিত করে তারা তো মুক্ত পরিবেহী, তাদেরকে আমরা আলোচনা এখানে নেই। কিন্তু আমাদের আলোচনাটা কার উপর থাকবে? যেসব পদার্থের মধ্য দিয়ে সাধারণ অবস্থায় কারেন্ট প্রবাহিত হয় না, কিন্তু আমরা যদি বিশেষ কোনো একটা ব্যবস্থা করি যদি তাদের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, সেই যে ব্যবস্থাটা এটা নিয়ে আমাদের এই চ্যাপ্টার। তো দেখো শুরুতেই আছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বলছে কি যেসব পদার্থ কি করে সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তাদেরকে আমরা বিশেষত কি বলি? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলি। তো আমি আগে কি বললাম মুক্ত পরিবেহী কোনগুলা? যেগুলো সাধারণ অবস্থাতেই কারেন্ট প্রবাহিত করে, তড়িৎ প্রবাহিত করে। আর তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো? যারা সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু তাকে যদি আমি গলিয়ে দেই, গরম করে গলিয়ে ফেললাম, বাকি করলাম তাকে আমি জলে দ্রবীভূত করলাম,
এই অবস্থা তারা কি করে তড়িৎ প্রবাহিত করে, তখন তার সেই পদার্থগুলোকে কি বলা হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়। ঠিক আছে, একটা কি মুক্ত পদার্থ পরিবাহী, এটাকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলতে পারি আমরা এগুলোকে। আর কি বলছে এখানে, তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে। এখানে আমরা পরে দেখব, যখন আমরা কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করি, তড়িৎ পাঠাই, যখন তড়িৎ প্রবাহিত হবে তখন সেটা কি নতুন পদার্থ তৈরি করবে। আমরা পরে যখন চ্যাপ্টারটা আগে ফরওয়ার্ড করবো তখন দেখবো এগুলো সব জিনিস আমরা একটা একটা করে জানবো। তো আলটিমেট এখন কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে আমরা কি জানবো, যেগুলো সাধারণ অবস্থায় তড়িৎ পরিবাহিত করে না, কিন্তু কি গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবাহিত করবে, তাদেরকে আমরা কি বলছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যদি বলে উদাহরণ যেগুলো আমরা আগের চ্যাপ্টারে দেখেছি, আয়নীয় যৌগ, যতগুলো আয়নীয় যৌগ ছিল সেগুলো সবগুলোই কি আমাদের এর মধ্যে পড়বে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে। কিন্তু শুধুমাত্র যেগুলো সমযোজী যৌগ ছিল তাদের মধ্যে HCl আর NH3 HCl আর NH3 এই দুইটা কি করবে আমাদের, যদিও সমযোজী যৌগ কিন্তু তাও তারা কি করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পড়ে। ঠিক আছে, তো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনগুলোকে বলবো, যেগুলো কি সাধারণ অবস্থাতে তড়িৎ পরিবহন করে না, আবার যদি তাদের আমরা মানে গলিয়ে ফেলি বাকি জলে দ্রবীভূত করি তাও তারা তড়িৎ পরিবহন করবে না, মানে কোনো অবস্থাতেই কি তড়িৎ পরিবহন করবে না। সেই পদার্থগুলো হবে কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, যেমন কি চিনি, পেট্রোল, বেনজিন, অ্যালকোহল, ইউরিয়া, এগুলো হলো কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে তোমরা কি এই ছবিতে দেখো, এই যে ছবিটা রয়েছে এখানে কি একটা লবণের আমি মানে একটা জলের মধ্যে লবণ মেশাচ্ছি, আর এখানে কি মেশাচ্ছি, সুগার। এটা দেখো সুগারের যে সংকেতটা আছে এটা এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, C2H4O2, মনে হয় একটু ভুল আছে এটাতে, তাও দেখো। হ্যাঁ, এই যে NaCl যখন আমি জলের মধ্যে দিব তখন কি হবে, NaCl গুলো সাধারণ অবস্থায় এরকম থাকে, কিন্তু যখন আমি জলের মধ্যে দিয়ে দিই সেটা কি হয়ে যায়, ভেঙে যায়। তাদের যে কেলাসটা আছে এটাকে বলে কেলাস গঠন। ঠিক আছে, কেলাসের মতো থাকে, সুন্দরভাবে সজ্জিত, এটাকে কি বলা হয়, কেলাস বলা হয়। তো NaCl যে কেলাসটা সেখানে এটা এখানে এসে কি হয়, ভেঙে যায়, ভেঙে গিয়ে কি Na+ আর Cl- এই আয়নগুলো তৈরি করে। কি কি তৈরি করবে, NaClটা ভেঙে গিয়ে Na+ আর Cl- এই দুইটা আয়ন তৈরি করলো। এবার যখন এই দুইটা আয়ন তৈরি করলো তাহলে এখানেও কিন্তু আধান তৈরি হয়ে যাচ্ছে, একটা প্লাস আধান একটা মাইনাস আধান। এবার ওরা যদি মুভ করে, চলাচল করে, তাহলে সেখানে কারেন্ট বইবে, কারণ আমরা জানলাম যখন কোনো আধান এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন সেটা কি কারেন্ট, সেখানে কারেন্ট তৈরি হয়। তো সেম এখানেও তো কি হচ্ছে, মুক্ত পরিবেশের ক্ষেত্রে যেমন ইলেকট্রনগুলো যাচ্ছিল, এখানে ইলেকট্রন যাবে না, এখানে কে যাবে, আয়ন যাবে। কি কি আয়ন, Na+ Cl-, এগুলো কিন্তু আয়ন, এগুলো কিন্তু মুক্ত ইলেকট্রন না। কিন্তু যেহেতু এদের মধ্যে আধান রয়েছে, একটাতে প্লাস আধান একটাতে মাইনাস আধান, তো তারা যেহেতু কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো তাই তারা কি করবে, তড়িৎ পরিবহন করবে। তার মানে কি আমি যদি এখানে একটা উচ্চ বিভব দেই, এখানে যদি নিম্ন বিভব দেই, তাহলে কি Na+ গুলো কোন দিকে আসবে, এদিকে চলে যাবে, মাইনাসের দিকে। ঠিক আছে, আবার Cl- গুলো আছে, Cl- গুলো কোন দিকে যাবে, প্লাসের দিকে যাবে। ঠিক আছে, তাহলে এই যে Na+ আর Cl- গুলো চলাফেরা করছে, তাহলে সেখানে কারেন্ট উৎপন্ন হবে, যেহেতু এগুলো একটা আধান। এবার দেখো একটা জিনিস মনে রাখবে, মাইনাস আধান যেদিকে যায়, যদি এদিকে যায় কারেন্ট কোন দিকে যাবে, এদিকে, উল্টা পাশে। আর প্লাস আধান যদি এদিকে যায় তাহলে কারেন্টও এদিকে যাবে। ঠিক আছে, তাহলে কারেন্টের দিক কোনটা হবে, প্লাস আধানের দিক, আর মাইনাস আধানের বিপরীত দিক। তাহলে এখানে কি Na+ গুলো এদিকে যাচ্ছে, তার মানে কারেন্টটাও এদিকে যাচ্ছে। তাহলে Na+ জন্য যে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা কোন দিকে যাচ্ছে, এই দিক থেকে এইদিকে যাচ্ছে। ঠিক আছে, আবার Cl- গুলো কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে, কিন্তু কারেন্টটা কোন দিকে যাবে, এদিকে যাবে। ঠিক আছে, তাহলে Na+ জন্য কারেন্টটা যেদিকে যাচ্ছে, Cl- জন্য কারেন্টটা কিন্তু একই দিকে যাচ্ছে। ঠিক আছে, দুইটাই এদিক থেকে এদিকে যাচ্ছে কারেন্টটা, কিন্তু অ্যাকচুয়ালি আয়নগুলো কিন্তু বিপরীত পাশে মুভ করছে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে, কিন্তু কারেন্টটা দুইটার জন্য একই দিকে হবে। তাহলে দুইটার জন্য এখানে কারেন্টটা অনেকটা মান বাড়িয়ে দিবে। তাহলে এখানে আমাদের কি এইভাবেই কি করে, আমাদের যেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে তারা এইভাবেই কি তড়িৎ পরিবহন করে। তাহলে আমরা যদি বলি যে মুক্ত পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এদের মধ্যে কি পার্থক্য কোথায়, মুক্ত পরিবাহী কি করে ইলেকট্রন চলাচল করার জন্য কারেন্ট তৈরি হয়, আর বদ্ধ মানে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে কি হয়, আয়নের চলাফেরা করার জন্য কারেন্ট তৈরি হবে। ঠিক আছে, নেক্সট দেখি কি আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকারভেদ। এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখলাম, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি বলছে, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, আরটা আছে কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদুটা কি, আগে মৃদুতে আসি। এই যে এখানে দেখতে পাচ্ছ উদাহরণগুলোকে দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। আর কি আছে, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হলো কি আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে, তো এই পদার্থগুলো কি হয়, যখন আমরা জলে ডুবিয়ে দিই, জলে ডুবালে কি হবে, দ্রবীভূত হবে, দ্রবীভূত হয়ে কি হয়, আয়ন উৎপন্ন করবে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি হয়, যখন আমরা জলে ডুবাই, যখন বিয়োজিত হয়, খুব কম মাত্রায় বিয়োজিত হয়। ধরলাম কি আমি জলের মধ্যে 100টা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
অণু দিলাম, কতগুলো 100টা অণু দিলাম, তার মধ্যে দেখা গেলো 10টা বা 15টা কি ভেঙে গেল, বাকিগুলো ভাঙতেই পারলো না, বাকিগুলো কি আগের মতো অবস্থায় আছে। তাহলে কি তারা বেশি তড়িৎ পরিবহন করতে পারবে না, তাই এদের কি বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আরেকবার বলছি যে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো কি হয়, জলে যখন আমরা দ্রবীভূত করি সেটা কি বিয়োজিত হতে পারে না, অল্প হয়, বেশিরভাগটাই কি অবিয়োজিত অবস্থা থাকে। যদি আমি ধরো 100টা NH4OH অণু আমি যদি জলের মধ্যে দেই, সেখান থেকে দেখা গেল 15টা ভেঙে গেল, বাকিগুলো ভাঙতে পারলো না। যেমন এখানে দেখো এটা কি CH3COH, এই যে এটা CH3COH, এটা CH3COH অণু, আমি যখন জলে দিব এটা H2O অণু, ঠিক আছে, তখন কি হয় এই অণুটা ভেঙে যায়, এরকম করে ভেঙে যায়। তো ভেঙে দেওয়ার পরেও কি হয়, বেশি একটা ভাঙতে পারে না, দেখা গেল 100টার মধ্যে 15টা ভাঙলো, তাহলে সেখানে কি তড়িৎ পরিবহনটা কম হবে, এই জন্য এগুলিকে কি বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আবার দেখো পরের পেজে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি আছে, বলছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি হবে, এখানে কি প্রচুর হারে কি বিয়োজিত হবে। যদি আমি 100টাতে দেখা গেলো 90টা ভেঙে গেল বা 99টা ভেঙে গেল, 100টা ভাঙতে পারে, তারা কি আমি যদি যতগুলো কি করব তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে জলের মধ্যে দিব, সবগুলো যদি বিয়োজিত হয়ে যায় তখন সেটা হয়ে যাবে কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেহেতু কি আমি এখানে 100টা এই যে HCl এর উদাহরণটা এখানে দেওয়া আছে, আমি কি করলাম 100টা HCl অণুকে এখানে জলের মধ্যে দিলাম, যদি 100টাই ভেঙে যায় মানে কি HClটা ভেঙে কি হবে H+ আর কি Cl-, এই দুইটা আয়নে পরিণত হবে। এই যে দেখো Cl- আর H+টা কিন্তু জলের সঙ্গে মিশে গিয়ে H3O হয়ে যায়। হ্যাঁ, H+টা যখন জলের সঙ্গে মিশে যাবে তখন সেটা H3O+ উৎপন্ন করবে, মানে আমি যখনই দিব HClটা ভেঙে H+, Cl- হয়ে গেল, Cl- তো থেকে গেল, H+টা যখন জলের মধ্যে ঘুরবে আবার কি জলের সঙ্গে যুক্ত হয়ে, জল মানে কি H2O আর এই যে H+, দুইটাই কি একসাথে জুড়ে যাবে, জুড়ে গেলে কি তৈরি করবে, তিনটে H3O-, ঠিক আছে, প্লাস, এটা তৈরি করবে। তাহলে কি হয় এইভাবে কি মানে আমাদের HClটা জলে দ্রবীভূত হয়ে যায়। তাহলে আমি যখন জলে দিব মোটামুটি সবগুলোই কি বিয়োজিত হয়ে যায়, তাহলে প্রচুর আমরা আয়ন পাবো, প্রচুর আয়ন পাওয়ার জন্য কি এখানে তড়িৎ পরিবহনটা অনেক বেশি হবে। তো ওই জন্য আমাদের মানে এদেরকে কি বলা হয় তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যদি বলে উদাহরণ কি কি, সোডিয়াম ক্লোরাইড NaCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, কৌষ্টিক সোডা NaOH, কৌষ্টিক পটাশ KOH, লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4, সবগুলো উদাহরণ মনে রাখতে হবে, ঠিক আছে। মনে থাকবে এগুলো। এবার যাই পরের পার্থক্যটা দেখি আমরা। এই যে আমরা দেখলাম কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এদের মধ্যে পার্থক্য কি কি আছে। পার্থক্য আমরা আলোচনা মোটামুটি করেই দিলাম আগেই, তাও দেখো কি কি এখানে আসছে। বলছে কি লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়। আমি কি বললাম তীব্র তড়িৎ বিশ্লেষ্য অনেক বেশি মাত্রায় বিয়োজিত হবে, আর আমাদের যে লঘু মৃদু তড়িৎ বিশ্লেষ্য এরা কি হবে কম মাত্রায় বিয়োজিত হবে। তার মানে এখানে যদি আমি 100টা অণু দেই 100টাই বিয়োজিত হয়ে যায়, কিন্তু এখানে 100টা দিলে মাত্র 10টা বা 15টা অণু বিয়োজিত হবে, ঠিক আছে। এটা গেল একটা পার্থক্য। 2 নম্বর কি বলছে, জলীয় দ্রবণে এদের তড়িৎ পরিবাহিতা বেশি আর এদের কি হবে তড়িৎ পরিবাহিতা কম। যেহেতু এখানে কি আয়নগুলো অনেক বেশি পাচ্ছি তাই সেখানে তড়িৎ পরিবহনটা অনেক বেশি হবে, আর এখানে কি আয়ন আমরা খুব কম পরিমাণে আয়ন পাচ্ছি তাই সেখানে কি তড়িৎ পরিবহনটা অনেক কম হবে। তারপর কি বলছে, এদের জলীয় দ্রবণে কেবল আয়ন বর্তমান। আমরা যে এদের জলীয় দ্রবণটা পাবো সেখানে কি যদি আমি 100টা অণু দিই 100টাই ভেঙে যায়, তাহলে সেখানে অণুর কোনো অবস্থান নেই, সবগুলো আয়ন। 100টা HCl সবগুলো H+ Cl- ভেঙে গেছে, তাহলে এখানে শুধু কি আয়ন থাকে, কিন্তু এখানে কি থাকে আয়ন থাকে প্লাস অণুগুলোও থাকে। যদি আমি 100টা দেই 15টা ভেঙে গেলো, বাকিগুলো তো অণু থেকে গেলো, তাহলে অণুগুলো থাকছে বাকি 85টা, আর 15টা কি ভেঙে গিয়ে আয়ন পাচ্ছি, তাহলে এখানে আমরা আয়নও পাবো আর কি অণু পাবো। আরটা কি বলছে, এরা সাধারণত কি তড়িৎযোজী মৌল, তড়িৎযোজী যৌগ, ঠিক আছে। আর এরা কি উচ্চ ধ্রুবীয় সমযোজী যৌগ। সমযোজী যৌগ যেগুলো আছে সবগুলো তো আমাদের কোথায় পাই, আমরা মৃদু তড়িৎ বিশ্লেষণের মধ্যে 2-1টা পাই, সবগুলো পাই না, কিন্তু যেগুলো সমযোজী যৌগ সেগুলো কিন্তু তড়িৎ পরিবহন এত সহজে করতে চায় না। কিছু কিছু যারা কি উচ্চ ধ্রুবীয় তারা কি হয় আমাদের কি যখন জলে দেই হালকা করে কি বিয়োজিত হয়ে যায়, হয়ে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য তৈরি করে। তাহলে আমরা এই 4টা পার্থক্য দেখলাম, আশা করি এগুলো সব বুঝতে পেরেছো। নেক্সট দেখি কি বলছে এখানে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর ধাতব পরিবাহী। ধাতব পরিবাহী আমি যেটা বললাম মুক্ত পরিবাহী যেটাকে বলছি সেটাই। ধাতব পরিবাহী আর কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এই দুটোর মধ্যে পার্থক্যটা দেখো। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে কি হয়, মুক্ত কেটায়ন ও এনায়ন দ্বারা তড়িৎ পরিবহন ঘটে। এখানে কেটায়ন আর এনায়ন, আয়নগুলোকে আমরা কি বলি, আয়ন 2 ভাগে ভাগ করা যায়, যেগুলো ধনাত্মক আয়ন তাদের কেটায়ন বলা হয়, যেগুলো ঋণাত্মক আয়ন তাদের এনায়ন বলা হয়। তাহলে এখানে যে তড়িৎ পরিবহন করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে সেগুলো কি কেটায়ন আর এনায়ন। কিন্তু ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি মুক্ত ইলেকট্রন এর মাধ্যমে তড়িৎ পরিবহন হয়, যেটা আমি ফার্স্টেই বললাম। এখানে কে পরিবহন করবে, ইলেকট্রনগুলো চলাচল করবে, আর এখানে কি আয়নগুলা মুক্ত আয়ন হয় কেটায়ন বা এনায়ন দুইটাই। আবার কি বলছে,
তড়িৎ পরিবাহিত হলে পরিবাহীর রাসায়নিক পরিবর্তন ঘটে। এটা আমরা দেখব যখন এই যে তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হবে, তখন সেখানে কি রাসায়নিক বিক্রিয়া ঘটবে, বিভিন্ন রকম বিক্রিয়া ঘটে কি নতুন পদার্থ তৈরি করবে। এগুলো আমরা কি পরের দিন দেখব। কিন্তু এখানে কি হয়, এখানে শুধু তড়িতেই পরিবাহিত হয়, এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। এই যে আমাদের কারেন্টের তারের মধ্যে দিয়ে যখন তার কারেন্টটা যায়, তখন কিন্তু এখানে কোনো বিক্রিয়া ঘটে না বা নতুন কোনো পদার্থ তৈরি হয় না, খালি কি কারেন্টটাই পাস করে। ওই জন্য কি এখানে আমরা ওটা দেখতে পাবো না। এটা আমরা পরের দিন দেখবো কি এখানে কি কি নতুন নতুন পদার্থ তৈরি হতে পারে, মানে এখানে একটা বিক্রিয়া ঘটে। তারপর কি বলেছে, শুধুমাত্র গলিত বা দ্রবীভূত অবস্থায় পরিবহনে সক্ষম। যেগুলো আমাদের কি তড়িৎ বিশ্লেষক পরিবাহী আছে, তারা সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করবে না, শুধু কি গলিয়ে ফেললে বা জলে দ্রবীভূত করলে একমাত্র এই দুই অবস্থাতেই কি তড়িৎ পরিবহন করে, বাকি ক্ষেত্রে কিন্তু তড়িৎ পরিবহন করবে না। আর কি বলছে, কিন্তু ধাতব পরিবাহী কি যে অবস্থাতে থাকুক সব অবস্থাতেই কি করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারে। আরটা কি বলছে, তড়িৎ পরিবাহিতা কম, এখানে তড়িৎ পরিবাহিতা বেশি, মানে কারেন্ট অনেক বেশি এখানে, এরা কি অনেক বেশি কারেন্ট ফ্লো করতে পারে, কিন্তু এরা খুব কম পরিমাণে কারেন্ট ফ্লো করে। যদিও কারেন্ট যায় কিন্তু খুব কম পরিমাণে যায়, কারণ কি ইলেকট্রন খুব ছোট্ট একটা জিনিস। একটু বলে দেখি, এটা তো তোমাদের জানার বিষয় না, তাও একটু বলে দেই। ইলেকট্রনগুলি কি খুব ছোট ছোট হয়, আর একটা অণু কি হয়, অণুগুলো অনেক বড় হয়। পরমাণুর ভিতরে থাকে ইলেকট্রন, তাহলে পরমাণুটা যত বড় হবে ইলেকট্রন নিশ্চয়ই অনেক ছোট হবে। তাহলে একটা ইলেকট্রন যখন সামনে দিয়ে যাবে ওরা খুব মানে তাড়াতাড়ি যেতে পারবে, স্পিডে যেতে পারবে। কিন্তু এখানে কি যাচ্ছে, এখানে তো আয়নগুলো যাচ্ছে Na প্লাস, একটা এনের মধ্যে 11টা ইলেকট্রন থাকে, 11টা ইলেকট্রন মিলে 11টা প্রোটন মিলে 11টা নিউট্রন মিলে একটা Na তৈরি হয়। তাহলে একটা Na তাড়াতাড়ি যেতে পারবে নাকি একটা ইলেকট্রন তাড়াতাড়ি যেতে পারবে? নিশ্চয়ই ইলেকট্রনটা যেহেতু ছোট সে তাড়াতাড়ি যেতে পারবে। তাহলে যখন ইলেকট্রনটা যায় তখন খুব তাড়াতাড়ি যায়, তাই এখানে কারেন্টটা অনেক বেশি ফ্লো হয়। কিন্তু এখানে যেহেতু আয়নগুলো গতি কম হয়, যেহেতু বড় জিনিস, তাই এখানে কি তড়িৎ পরিবহনটা খুব কম হয়। ঠিক আছে, তাহলে কি আমরা আজকের ভিডিওতে এটুকুই রাখছি। এটুকু তোমরা একটু ভালো করে আশা করি বুঝে গেছো মোটামুটি। এখানে এরকম কঠিন কোনো জিনিস নেই, এটা আমাদের বেসিক। এরপর থেকে আমাদের কি মেইন টপিকে ঢুকবো পরের দিন। তো আজকে যারা তোমরা অনলাইনে ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।